আমি বেন হর্টন। দ্রুত চলো। হেই হেই, আমি একজন ন্যাশনাল জিওগ্রাফিক অভিযাত্রী এবং ফটোগ্রাফার। এটা অনেক বড় খাদ। ওয়াও, জীবনের সেরা অ্যাডভেঞ্চার করতে। এই বরফগুলো গলা শুরু করেছে। হ্যাঁ, ওয়াংয়ের বাড়ির উল্টো দিকের খাড়ি থেকে আমাদের জলপ্রপাত আরোহণের যাত্রা শুরু হবে। যাত্রায় প্রথম বাধা এই 0 ডিগ্রি তাপমাত্রায় পানিতে না পড়ে পার হয়ে ওপারে যাওয়া। ওই যে ওই মরা গাছটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা শক্ত আছে, পার হওয়া যাবে। ও, বেশ বাজে অবস্থা। তোমার কি মনে হয়? এটা অনেকটা রশির উপরে ভারসাম্য রেখে যাওয়ার মতো। চেষ্টা করতে চাও? হ্যাঁ, ঠিক আছে, এবার আমি আগে যাচ্ছি, বরফে তুমি আগে যেও। এটা বিপজ্জনক। ও, আমি ধরতেই ডালটা ভেঙে এসেছে। তাই নাকি? এখানটা খেয়াল রেখো। আচ্ছা, এখন আমাদের কোনোভাবেই পানিতে ভেজা যাবে না। ভিজলে আমাদের আরোহণের সময় হাইপোথার্মিয়া বা ফ্রস্ট বাইট হওয়ার ঝুঁকি জায়গাটা থাকবে। পিচ্ছিল না? হ্যাঁ, খুব পিচ্ছিল। ওহ, ঠিক আছে বন্ধু, সাবধানে এসো। আচ্ছা, আসলেই পিচ্ছিল। ঠিক চলো আছে। তাহলে। দ্বিতীয় বাধা একটা 700 মিটারের হাঁটা পথ জলপ্রপাতের উৎপত্তি স্থল পর্যন্ত। এই বনভূমির চারিদিকের দৃশ্য দেখে আমরা অভিভূত। আমি শুকনো পাইন বন আশা করেছিলাম, কিন্তু দেখলাম চারিদিক ঘন সবুজ রঙের এক প্রকার শৈবালে ঢাকা, এবং এই শীতেও সবকিছু অনেক সজীব। মিস্টার ওয়াংয়ের বাড়ি থেকে আসার 1 ঘন্টা হয়েছে। ওহ ইয়াং, উচ্চতা মেরে ফেলছে। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার উপরে আছি। এরকম সময় শরীরে সাধারণ সময়ের থেকে দ্বিগুণ পরিমাণ পানির ঘাটতি দেখা দেয়। লুইয়াং এবং আমার দিনে প্রয়োজনের তুলনায় 1.5 লিটার বেশি পানি পান করতে হবে, না হলে পানি শূন্যতার ঝুঁকি বাড়বে। এখনই উঠবো। তোমার জীবনের সবচেয়ে কঠিন আরোহণ কোনটা? এই এলাকাতেই 10 বছর আগে ওখানে একটা শৃঙ্গ ছিল, এখান থেকে বেশ অনেকটা দূরে। আর শেষ দিনে 6 ঘন্টা আরোহণের পর আমরা শিখরে পৌঁছেছিলাম, আর তখনই একটা ঝড় এসেছিল। 2 জন ছিলাম, সারা রাত ওই শিখরেই থেকেছি। কোনো স্লিপিং ব্যাগ বা বিশ্রাম নেওয়ার কিছু ছিল না। তারপর হঠাৎ করেই আমার মনে হতে লাগলো আমার অনেক গরম লাগছে, মনে হচ্ছিল একটা গরম বিছানায় ঘুমাচ্ছি। কিন্তু বুঝতে পারলাম ওই মুহূর্তে আমার তাপমাত্রা একেবারেই নেমে গিয়েছিল। আমি তখন নিজেকে জাগিয়ে তুললাম। পরদিন সকালে আমরা তাঁবুতে ফিরে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছিলাম। আমার পায়ের পাতা কালো হয়ে গিয়েছে। ডাক্তার বলেছিলেন পায়ের পাতা হারানোর সম্ভাবনা ছিল। একবার আমিও খুব বাজে একটা ফ্রস্টবাইটের শিকার হয়েছিলাম। তখন আমি বেশ ছোট ছিলাম, অনেক ভুল করেছি। তখন কিভাবে পোশাক পরতে হয় আর ঠান্ডায় কিভাবে গরম থাকতে হয় সেটা শিখেছি। নিরাপত্তার ক্ষেত্রে ভুলগুলো তোমাকে ভবিষ্যতে আরো সচেতন করে তোলে। ঠিক। এই পাহাড়গুলো মনোমুগ্ধকর, আর আমি লুইয়াংয়ের সঙ্গ উপভোগ করছি। খুব তাড়াতাড়ি আমরা জলপ্রপাতের উৎপত্তি স্থলে পৌঁছে যাব। সেখানে ভুল করার কোনো অবকাশ নেই। লুইয়াং আর আমি একটা 300 মিটার বরফপ্রপাত আরোহণের অভিযানে বের হয়েছি, সিগুনিয়াংয়ে, দক্ষিণ পশ্চিম চায়নাতে। ওয়াও, আমরা চলে এসেছি। তোমার ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখতে খুব সুন্দর, কিন্তু আরোহণের জন্য এটা খুব বিপজ্জনক। আমার খুব ভালো লাগে। এটা দেখতে খুব সুন্দর লাগছে, আর বেশিরভাগ অংশের বরফই নীল রঙের। তো আমাদের জন্য বরফ শক্ত থাকা দরকার। কিন্তু ওই বাম দিকের বরফগুলো দেখো, দেখেছো? ওই যে ওই ঢালের দিকটায় সাদা দেখাচ্ছে, ওদিকটা দুর্বল হতে পারে। আমার মনে হয় বাতাসে ভিতরটা ফাঁপা হয়ে আছে। সাদা বরফ মানে জায়গাটা গভীর না, ওদিক দিয়ে ওঠা বিপজ্জনক হতে পারে। নীল রঙের বরফ শক্ত হওয়ার কথা, আমাদের ওজন ধরে রাখতে পারবে।
রশিদে পরপর গিট দিতে হবে। এত দূরের রাস্তা তাই উদ্বিগ্ন লাগছে, কিন্তু শেষ পর্যন্ত বরফের দেখা পাওয়ায় খুশি লাগছে। লুইয়াং আর আমি একই রশিতে নিজেদের সাথে বেঁধে নিলাম। এটা দিয়ে একে অন্যকে ধরে রাখতে পারবো। ঠিক আছে বেন, হ্যাঁ বলো। উঠছি। লুইয়াং প্রথম ধাপে আগে উঠবে, শুধুমাত্র ওর বরফের জুতা আর বরফের কুঠার ব্যবহার করে। কিছু কিছু জায়গায় ও বরফে স্ক্রু বসাতে লাগলো। তারপর পড়ে যাওয়া আটকাতে ওটা রশির সাথে আটকে দিচ্ছিল। ও প্রথম ধাপ তাড়াতাড়ি পার হয়ে গেল। এবার আমার পালা। চলে এসো। ওকে, আমি আসছি। এসো। উঠছি। আমাকে স্ক্রুগুলো তুলে নিয়ে যেতে হবে। প্রথম ঢালটা নিচের দিকে ঢালো, আর এখানে ওঠার সহজ উপায় হলো না থেমে উঠতে থাকা। শুধু পা চালাও আর উঠতে থাকো। এছাড়া ভারসাম্য রক্ষা করা কঠিন। এবারে ধাপে তুমি আগে উঠবে। হ্যাঁ, যদি আমার সাবধানী ধীর গতিতে ওঠায় তোমার সমস্যা না থাকে। সমস্যা নেই বন্ধু। আমি আগে কখনো শক্ত বরফে উঠিনি। এরকম খাড়া বরফে আমি তেমন কোনো দক্ষতা দেখাতে পারছি না। এর ফলে আমার পা ব্যথা করতে শুরু করলো, যেহেতু অনেক সময় পায়ের পাতার উপর ভর দিয়ে রাখতে হচ্ছিল। সম্ভবত এত উচ্চতার কারণে আমার প্রয়োজনীয় অক্সিজেন ঘাটতি হওয়ায় এই সমস্যা হচ্ছিল। আমি একটু দম নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, সময় নাও। আমি প্রথম স্ক্রু এখানে আটকানোর আগে প্রায় 50 মিটার উঠতে পেরেছি। এখন উঠতে পারো। আমার পা অসাড় হয়ে গেছে। ঠিক আছে, ওঠা শুরু করেছ? ওঠো। আসছি। এই বরফগুলো অনেক ভয়ঙ্কর। আমার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। আরো উঠতে চেয়েছিলাম, কিন্তু আমার পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ঠিক আছে, যদিও আমি ভালো পারি না, কিন্তু বরফ সত্যি অনেক শক্ত। কোনো ব্যাপার না। সকালবেলা বরফ বেশি শক্ত থাকে, কিন্তু বিকেলে বরফগুলো একটু নরম হয়, তাই তখন সহজ হবে। এবার আমি এই খাড়া ঢালটা শেষ করার চেষ্টা করি। তুমি শুরু করো। আচ্ছা। লুইয়াং এর পরের 120 মিটার একা আগে উঠবে, এবং এর প্রায় পুরোটাই খাড়া। যদি কোনোভাবে পড়ে যায়, বরফে লাগানো সবচেয়ে নিচের স্ক্রুরও নিচে পড়ে যাবে। সেটা খুবই বিপজ্জনক হতে পারে। আমার ভয় হচ্ছে পড়ে গিয়ে মারা না যায়, কিন্তু ঠিক একই সময় প্রকৃতির সাথে একাত্মতা বোধ করছি। আমি বরফে আমার কুঠার গাঁথার শব্দ পাচ্ছিলাম, আর সেটা আমার কানের সুন্দর সুরের মতো বাজছিল। তো এই জন্যই আমি বরফে আরোহণ করতে ভালোবাসি। কিন্তু তখনই লুইয়াং এমন একটা জিনিস দেখলো যেটা আমরা আশা করিনি। অনেক পানি এখানে, মনে হচ্ছে নদী বইছে। খুব খারাপ। পানি? হ্যাঁ, অনেক পানি এখানে। পানি সব জমে আছে। দেখ, অনেক পানি।
বেন, সাবধানে উঠতে হবে আরো। বরফ গলা শুরু করেছে। লুই ইয়াং বিপদে আছে। ওহ ইয়াং, খুব খারাপ অবস্থা। আমি আর পারছি না, পুরো ভিজে গেছি। এখানে তো আরো বাজে অবস্থা, আরো বেশি পানি এখানে। কোথাও গলা শুরু হয়েছে। সম্পূর্ণ ভিজে গেছি। চাইনিজ অভিযাত্রী লুই ইয়াং আর আমি সিগুয়ানিয়াং এর এক বরফ প্রপাতে আরোহণ করছি, কিন্তু আমরা বরফ গলার কারণে বিপদে পড়েছি। আমি পানি এড়ানোর জন্য অন্য দিক দিয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। যখন বরফের মধ্যে স্ক্রু লাগানো হয় তখন সেখান দিয়ে পানি বের হওয়াটা বিপজ্জনক। এর মানে হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা অর্ধেক অর্ধেক। তারপরেও এই স্ক্রু মনকে সাহস দেয়, বিশ্বাস যোগায়। যদি সত্যিই পড়ে যাই, এটা নাও আটকাতে পারে। দশ মিটার। আচ্ছা, আমার হাত বরফ হয়ে যাচ্ছে। এখানে একটা নোঙর লাগাই। ঠিক আছে, লাগানো হয়ে গেছে। উঠছি। বরফের উপর দিয়ে পানি বইছে, হাত ভিজে যাচ্ছে। আমার হাত একেবারে জমে গেছে। এখন মনে হচ্ছে নাড়াতেও পারছি না। উঠে এসো বেন। আমার আঙ্গুলে মনে হয় ফ্রস্ট বাইট শুরু হয়েছে। এখন অনেক ব্যথা করছে। সম্ভবত এই আরোহণের উচ্চতাটাই আমার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার পা হাত সব ব্যথা করছে, কুকড়ে যাচ্ছে। উঠে এসো। আমরা কিন্তু এখন অনেক ওপরে। কিছুই করছি না, তবুও নিঃশ্বাস নিতে পারছি না। এমনটাই হয়। ওঠার সময় যখন তোমার হাত আর পা গুলো দুর্বল লাগে, সেটা থেকে বাঁচার একমাত্র উপায় না থেমে উঠে যাও। থামলে আরো বেশি ক্লান্ত লাগবে। আমার তোমার মতো এত আত্মবিশ্বাস নেই, তাই তাড়াতাড়ি উঠতে পারি না। সমস্যা নেই, অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, আমরা 300 মিটারের ঠিক নিচেই। এবার লুই ইয়াং শেষের 60 মিটারের ধাপ আগে উঠবে। উচ্চতা নিজের রং দেখানো শুরু করে দিয়েছে। আমি বুঝতে পারছি লুই ইয়াং প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ছে। এই ছোট ধাপটায় ওকে আগের থেকে বেশি লড়াই করতে হচ্ছে। ক্লান্ত, সহজ না। কিন্তু লুই ইয়াং এর মতো আরোহী এসবে থেমে যাওয়ার পাত্র না। ও শুধু চিৎকার করে ওর বরফ কুঠার বরফের গভীরে গেঁথে দিয়ে নিজেকে টেনে হিঁচড়ে উপরে তুলতে লাগলো। প্রায় পৌঁছে গেছি, আর 10 মিটার। লুই ইয়াং ওর জীবনে প্রায় 300 বরফ প্রপাতে আরোহণ করেছে। এজন্যই উচ্চতা এরকম কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য ও নিজের অদম্য শক্তিকে ব্যবহার করতে দক্ষ। এটা ওকে কিছুটা অতি মানব করে তুলেছে, আর আমাকে করেছে আধ্যাত্মিক। পৌঁছে গেছি। আমি উঠছি উঠছি।
আমি জানি প্রায় পৌঁছে গেছি, কিন্তু এই উচ্চতায়, হাতের এই জমে যাওয়া অবস্থায় মনে হচ্ছে এটাই 100 মাইলের সমান। প্রত্যেকটা নড়াচড়ায় শরীর ছেড়ে দিচ্ছিল। নিজেকে আর ধরে রাখতে পারছি না, সব কৌশল ভুলে যাচ্ছি। আমি খুব ক্লান্ত। চলে এসো বেন। অনেক কাছে, চূড়াটা দেখতে পাচ্ছি। আমি চূড়ার খুব কাছাকাছি, লুইয়াংকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে, কারণ আমরা যে কাজটা নিয়েছিলাম সেটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। আরেকটু। এই তো, আমরা পেরেছি। ভালো করেছো। এখন তুমি বরফ আরোহী। আমি খুশি। আমি একেবারে বিধ্বস্ত, কিন্তু খুব খুশি। একটা বরফ প্রপাতে দাঁড়িয়ে এত সুন্দর একটা উপত্যকার দিকে তাকিয়ে অনুভূতি ব্যক্ত করা খুবই কঠিন। এই অসাধারণ অভিজ্ঞতা অর্জন করার এটা ছাড়ার কোনো উপায়ই নেই। এমন একটা জায়গা মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। মনে হচ্ছে সব থেকে বড় বরফ আরোহণের অভিজ্ঞতা আজ অর্জন করতে পেরেছি। বেন একজন শক্তিশালী আরোহী। যখন আপনার সঙ্গী ভালো থাকে তখন তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায়। ভাবিনি এটা খেতে পারবো। এখন আমরা একটু বিশ্রাম নেই। আমার এই সিগুনিয়াংয়ের যাত্রায় আমি এক অসাধারণ প্রাকৃতিক রূপ দেখেছি। শিখেছি কিভাবে স্থানীয় মানুষেরা পরিবেশ ও প্রকৃতির সাথে নিজেদের মানিয়ে নেয়। এই প্রতিকূল পরিবেশেও আমার নতুন বন্ধু লুইয়াংয়ের সাথে এই বরফে আরোহণ আমাকে আসল সাফল্য অর্জনের ধারণা দিয়েছে। আর সম্মান জানাই এই অসাধারণ পাহাড়ে প্রতিকূলতার সাথে বসবাসকারী এই মানুষদের প্রতি। আমি বেন হার্টন। আমি একজন ন্যাশনাল জিওগ্রাফিক অভিযাত্রী এবং ফটোগ্রাফার। আমি একটা 6 পর্বের প্রামাণ্যচিত্র বানাচ্ছি। চায়নার কয়েকজন সেরা অভিযাত্রীর সাথে চায়নার বন্য জায়গা পাড়ি দিচ্ছি। এই কাজটাকে সম্ভব করে তুলেছে একটা চমৎকার প্রোডাকশন টিম, আর সেটার ক্যামেরার পেছনের দৃশ্য কিছুটা এমন। সবাই রেডি? তোমার বুমটা দিয়ে কি আমার নাক মুছে দিচ্ছ? আমার চোখ জ্বলছে। আমার খুব ক্লান্ত লাগছে। আমাদের প্রথম পর্বে পর্বতারোহী লুইয়াং এবং আমি সিগুনিয়াংয়ের বরফ পর্বতারোহণের চ্যালেঞ্জ নিয়েছি। দক্ষিণ পশ্চিম চায়নার সাইসুয়াংয়ের একটি দূরবর্তী পার্বত্য এলাকায় যাচ্ছি। এটাকে আমরা বলি ওখানে অনেক ঠান্ডা হবে। গুতালা। গুতালা? গুতালা খুব সুন্দর জায়গা। এই জায়গায় তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। কাজটা মনে হয় কঠিন হবে। জায়গাটা ঠান্ডা, খুব ঠান্ডা। জমে যাচ্ছি। তুমি কাঁপছো। আমি ঠান্ডায় জমে যাচ্ছি, কিন্তু আমার বিশ্বাস আমরা এই ঠান্ডায় অভ্যস্ত হয়ে যাব। আমরা সম্ভবত এইখান দিয়ে উঠে উপরের দিকে যাব। প্রথম দিন মানেই হচ্ছে প্রথম দিন, কারণ এখানে সবাই নতুন, সবার সাথে সবার পরিচয় হচ্ছে, আর সবাই একে অপরকে বোঝার চেষ্টা করছে। হ্যাঁ, এটা একটা ভালো ব্যাপার। আমাদের দলটা অনেক ভালো হয়েছে। আমরা এখানে একটা জাইরং তিব্বতী পরিবারের সাথে দেখা করতে এসেছি। ওদের কাছে জানবো এই তাপমাত্রায় ওরা কিভাবে নিজেদের মানিয়ে নেয়। প্রথম বেন আর লুইয়াং ওয়াং পরিবারের সাথে পরিচিত হচ্ছে তো।
এখন দেখা যাক কি হয় আর ওয়াং পরিবার ওদের চিত্র ধারণের জন্য কি ধরনের সিদ্ধান্ত নেয়। এত উঁচু জায়গায় চিত্র ধারণ করা সহজ ব্যাপার না। বাতাসের চাপ কম থাকায় আমাদের রক্তের ভেতর অক্সিজেনের প্রবাহ কমে যায়, যা শরীরকে শ্রান্ত করে দেয়। ঠান্ডা আবহাওয়া তাড়াতাড়ি ক্লান্ত করে দেয়। ব্যান, দেখতেই পাচ্ছ উনিও আমাদের মতো বেশ ক্লান্ত। হ্যাঁ, দাঁড়িয়ে থাকাটাই তো মুশকিল। ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ মিস্টার ওয়াং, ধন্যবাদ। তুমি ক্যামেরার সামনে অনেক সাবলীল। এখানে বড় ধরনের কর্মযজ্ঞ চলছে, কাজের আমরা বড় কিসের ধরনের চিত্র আইডিয়া গ্রহণ নিয়ে। করব তা নিয়ে। আমরা এর ভেতর দিয়ে এদিক দিয়ে ক্যামেরাটা ধরবো। এত উচ্চতায় চিত্র ধারণ করা আমাদের শরীরকে অবসাদের দিকে ঠেলে দেয়, কিন্তু দেখা গেল রান্নাঘরে চিত্র ধারণ করাও খুব চ্যালেঞ্জের এখানে কাজ। লাইটটা লাগালে আমরা আলোটা রান্নাঘরে চিত্র ধারণ করাই সবচেয়ে কঠিন। আমরা এখানে ঐতিহ্যবাহী মোমো রুটি বানানো দেখতে পাবো। চমৎকার, দারুণ ব্যাপার। বাইরে গিয়ে একটু বাতাস খেয়ে আসি। আমার চোখ জ্বালা করছে। কি ধোয়া রে বাবা, আমি কাঁদছি না, আসছি। চোখে ধোয়া লাগাতে হবে অথবা বাইরে যেতে হবে। মাথা কাজ করছে না, কি বলবো বুঝতে পারছি না। তারপরও দোভাষীর কাজটা চালিয়ে যেতে হবে। আমি মনিটর চেক করছি। ওকে কাট। ওহ, অনেক ধোয়া, আমি চোখ খুলতে পারছি না। আমার চোখ লাল হয়ে আছে আর জ্বলছে। চায়নায় আমার এর পরের অভিযানে। জায়গাটা খুব সুন্দর। জুটি বাঁধবো ডোডোর সাথে, চীনা অভিযাত্রী এবং ইন্টারনেট সেন্সেশন। অনন্য আনন্দময় সংস্কৃতি অনুসন্ধানের জন্য। জায়গাটা অনেক ছোট, মনে হয় না এখানে সোজা হয়ে শুতে পারবো। আর দেখাবো হাইনানের পানির নিচের স্বর্গ।